চক্রান্ত চলছে যেন নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয় বা নির্বাচনটা যেন না হয়, সেই ধরনের একটা বানচাল করারও হয়তো বা একটা প্রক্রিয়া, অসাধু একটা চক্র চেষ্টা চালাচ্ছে। প্রথমত বুঝতে হবে যে আসলে এটা সেই অসাধু চক্রর কোনো পায়তারা বা এজেন্ডা কিনা। আর আইনগত দিক থেকে যদি আসি, আপনি যে প্রশ্নটাই তোলা হয়েছে, আপনি যেভাবেই বলেন, ইলেকশন কমিশনের লোকবল বলেন, আমাদের ব্যুরোক্রেসির লোকবল বলেন, জেলা প্রশাসকের লোকবল বলেন, এটা অতীতে আইন ইলেকশন কমিশনের লোকবল যথেষ্ট পরিমাণ আছে বলে আমার জানা নেই। এবং বাংলাদেশে এত ইলেকশন করার জন্য যেই জনবলটা দরকার সেটা ইলেকশন কমিশনের আছে বলেও আমার জানা নেই। সেই ক্ষেত্রে আমার বাহিরের কিছু প্রশাসনের লোক জড়িত করতে হবে, এটা রিয়ালিস্টিক সিনারিও। এখন আমরা যেটা বুঝতে পারি যে যাদেরকেই এখানে নিয়োগ দেওয়া হোক বা যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হোক, আশা করি তারা নিরপেক্ষ এবং দায়িত্বশীল এবং আপনার পেশাদারিত্বের সাথে যদি কাজ করে এবং সেটা যদি সরকার এনশিওর করতে পারে যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পেশাদারিত্বের সাথে এবং সততার সাথে পালন করা হয়েছে, তাহলে আমি মনে করি না সেই জায়গাটাতে কোনো ব্যত্যয় ঘটবে। এখন এইটা যাদেরকেই দেওয়া হবে, এবং ইলেকশন কমিশনও যে আপনার অসৎ আচরণ করবে না সেটার গ্যারেন্টি কি আছে? সেই জায়গাটাতেই আমাদের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা আসে। সেই জায়গাটাতেই আমাদের ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন কতটুকু ইন্ডিপেন্ডেন্ট, কতটুকু শক্তিশালী, কতটুকু আত্মনির্ভরশীল, সেই জায়গাটাতেই কথাটা আসে। আশা করি এই ইলেকশনের মাধ্যমে হয়তোবা এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আরেকটা কথা, যেমন নির্বাচনে আপনি যে কথাটা বললেন, নির্বাচনে অনিশ্চয়তার কথাটা বললেন, যে অনেকেই বলছে নানা ছুতা নাতায় নানা রকম ইস্যু ক্রিয়েট করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি অথবা আকাঙ্ক্ষা কারণে থাকতে পারে। তো এছাড়াও তো হতে পারে, যেমন ধরা যাক, আমি আরেকটা কথা বলি, যেমন আমি এর মাঝখানে শুনলাম একজন জাতীয় পর্যায়ের নেতাই বলেছেন যে খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন, এটার যদি আল্লাহ না করুক যদি কোনো রকম অঘটন ঘটে, সেটাও নাকি নির্বাচনকে বিলম্বিত করতে পারে। আপনি কি এই ধরনের কোনো আশঙ্কা করেন? দেখেন, আমরা বা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে নির্বাচনের তফসিলের দিন ঘোষণাটা কোনোভাবে পিছিয়ে যাক। আমি এটা আশা করি না যে নির্বাচনটা পিছিয়ে যাক। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার, আল্লাহ মাফ করুক, যদি অন্য কোনো সিচুয়েশন অ্যারাইজ করে তাহলে কি হবে? দেশে অবশ্যই একটা শোকবাহ দিন যাবে, মানুষ শোকাহত থাকবে, কিন্তু তার মানে এই না যে গণতন্ত্রের যে ধারাটা আমরা এগুচ্ছি সেই ধারাতে ব্যত্যয় হবে। বরঞ্চ সেই ক্ষেত্রে আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি যে ম্যাডামের যেই স্যাক্রিফাইসটা গণতন্ত্রের জন্য করেছেন, এটা ম্যাডাম থাকাকালীন অবস্থায়, সুস্থ থাকাকালীন অবস্থায় ম্যাডাম যেন সেটা দেখে যেতে পারে এবং সেটার জন্য যত দ্রুত সম্ভব শিডিউল ঘোষণা করে একটা ইলেকশন দিয়ে দেওয়াই উত্তম। জি, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বলেছিল যে তারা ডিসেম্বরের 7, 8, 9, 10 তারিখের মধ্যেই দ্বিতীয় সপ্তাহের দিকে তারা এটা ঘোষণা করবে। কিন্তু আজকে দেখলাম নির্বাচন কমিশনের যিনি সচিব আছেন তিনি বললেন যে এখনো তারা বলতে পারছেন না যে শিডিউলটা কবে ঘোষণা করবেন। তো নির্বাচন কমিশনের কাছ থেকে জাতি আশা করতো না? জি, অবশ্যই এটা 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 কিছুটা হলো আমাদেরকে আশাহত করেছে, বাট আমরা আমরা মনে করি এবং সাধারণ নাগরিক আমরা যারা মনে করি যে যত দ্রুত সম্ভব এটা ডিক্লেয়ার করা উচিত। এবং উনি, ইলেকশন কমিশন একটা স্বাধীন কমিশন, ওনারা সিদ্ধান্ত নেবেন কবে শিডিউল ডিক্লেয়ার করবেন। এবং এই দেশের বর্তমান সরকার বলেছেন যে শিডিউল ডিক্লেয়ার খুব তাড়াতাড়ি হবে। এখন ওনার এই কথাটাই আপাতত মনে হচ্ছে যে হয়তোবা একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে বা হতে পারে। সেটা আসলে খুব একটা কি বলবো আপনাকে, এটা আমাদেরকে আশাহত করে, যেটা আমরা হতে চাই না। আশা করি যে দ্রুতই নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়ে এবং খুবই দ্রুত তফসিলটা ঘোষণা করবেন। উনি পারছেন না, উনি জানেন না, এই কথা বলে দায় এড়ানোর কোনো সম্ভাবনা নেই। কারণ
উনি ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে যে কবে ওনারা শিডিউল ডিক্লেয়ার করবেন, কবে ওনারা ইলেকশন ডিক্লেয়ার করবেন। এইটা আমার জানা মতে, আমার ক্ষুদ্র জ্ঞানে এখানে সরকারের কোনো হাত নেই। সরকারের কিছুটা ইনফ্লুয়েন্স থাকতে পারে, সরকারের সহযোগিতা লাগতে পারে, সরকারের ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগতে পারে, বাট সারা দেশব্যাপী জোর দাবি এই আছে যে ইলেকশন যত দ্রুত সম্ভব করতে হবে। কারণ দ্রুততার সাথে যদি ইলেকশন এই সময় মতো না করা যায়, তাহলে আমার মনে হয় যে দেশের পরিস্থিতি হয়তো বা আরো ঘোলাটে হয়ে যাবে। কোনো ডেট হয়নি, কিন্তু তারপরেও দেখছি যে নির্বাচনকে নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দৌড়ঝাঁপ মোটামুটি শুরু হয়ে গেছে। আপনার জামায়াতে ইসলাম তো এরই মধ্যে তাদের 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এবং সেই ঘোষণার মধ্যে কিছু চমকও আছে, আগামীতে আরো কিছু চেঞ্জও আসতে পারে। আমরা এটাও দেখলাম যে যে পার্টিটার মূল লক্ষ্য হলো ইসলামী শাসন কায়েম করা, সেই পার্টিতে একজন নন মুসলিমকেও কিন্তু আমরা দেখলাম যে নমিনেশন দেওয়া হয়েছে। আমি এটা কিন্তু ঠিক আছে, এর মরাল ব্যাপারটা আমি ঠিক বুঝি না, তবুও একটা বৈচিত্র্য তারা আনার চেষ্টা করছে। আবার এদিকে দেখতে পাচ্ছি যে বিএনপিও তার অনেক প্রার্থীকে একটা সবুজ সংকেত দিয়ে রেখেছে, এটা নিয়ে হইচই হচ্ছে, আবার সেটা চেঞ্জ করা হচ্ছে, এবং সেটা মোটামুটি একটা শেপে এসে গেছে। কিন্তু একটা পার্টি, জাতীয় পার্টি, তারা এখনো বাংলাদেশে একটা বৈধ রাজনৈতিক দল, তারা নির্বাচন করতেও চায়, কিন্তু তাদের কোনো মানে আমরা হেলদোল টের পাচ্ছি না তাদেরকে, কারণ তাদেরকে নিয়ে একটা টেনশন কাজ করতো, তাদেরকে আলটিমেটলি নির্বাচন করতে দেওয়া হবে কি হবে না এটা নিয়ে অনেকে বলছিল তাদেরকে নির্বাচন করতে না দেওয়া উচিত। এর মধ্যে জাতীয় পার্টি, জামাতে ইসলামও ছিল, এনসিপি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এরা সবাই ছিল। কিন্তু আমরা আজকে গতকালকে শুনলাম যে প্রেস সেক্রেটারি যিনি আছেন, প্রধান উপদেষ্টা, তিনি বললেন যে জাতীয় পার্টি নির্বাচন করতে কোনো রকম আইনগত বাধা নেই, তাহলে তারা নির্বাচন করতে পারেন। এখন যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়, তাহলে আপনার বিবেচনায় নির্বাচনে লড়াইয়ের হিসাব নিকাশটা কেমন হতে পারে? আমি আপনার প্রথম দিকের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি প্রথমে প্রশ্ন তুলেছেন যে জামাতি ইসলামে একজন নন মুসলিমকে ইলেকশন করার জন্য নমিনেশন দেওয়া হয়েছে, এতে জামাতি ইসলামের আপনার মানে তাদের আইডিওলজিক্যাল অ্যাসপেক্টটা একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে। কিন্তু দেখেন, রাজনৈতিক পার্টির আদর্শের দিক থেকে যদি দেখি, যে বাংলাদেশের এটা এক্সপেক্টেড যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শ প্রথমত নেসেসারি যেটা হবে সেটা হচ্ছে যে সার্বভৌমত্ব, দ্বিতীয়ত হচ্ছে ইনক্লুসিভিটি অফ দি অল দি সিটিজেন্স অফ দি পার্টি। যেরকম দেখেন, অতীতে আওয়ামী মুসলিম লীগ ছিল, সেই পরবর্তীতে এটা আওয়ামী লীগ হয়েছে। কেন? যে আওয়ামী মুসলিম লীগ একটা সেক্টরিয়াল পার্টির মতো হতো, যে শুধু মুসলমানদের জন্য, অন্য কেউ এখানে আসতে পারবে না। পরবর্তীতে এটার নাম আওয়ামী লীগ করা হয়েছে, যেন সকল ধর্ম, বর্ণ, সব শেষে যেন সবাই যেন এটাকে বিলং করতে পারে। ঠিক একই ধারায় বিএনপি যে রাজনীতিটা, এই রাজনীতিটা হচ্ছে আপনার ভেরি মাচ ইনক্লুসিভ। এখানে ধর্ম বর্ণের কোনো ইয়ে নেই, যারা বাংলাদেশি তারাই রাজনীতি করতে পারবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে। কিন্তু যখন আমরা জামাতি ইসলামের কথা বলি, তাদের বেলাটায় একদম স্পষ্টভাবে বোঝা যায় যে এখানে জামাতে ইসলাম ছাড়া বা মুসলমান ছাড়া হয়তো বা ওনাদের এখানে পার্টিসিপেশনের কোনো জায়গা থাকবে না। কিন্তু এই জায়গাটাতে ওনারা যখন একজন নন মুসলিমকে দিয়েছেন, এটা মনে হচ্ছে যে আপাতত দৃষ্টিতে যে they have taken একটা further steps toward the inclusiveness of the participation for the election। কিন্তু এটা আসলে তাদের আইডিওলজির সঙ্গে কতটুকু কনফ্লিক্টিং, এটা আসলে তাদেরকে ক্লিয়ার করে বলতে হবে। কারণ জামাতে ইসলামের রাজনীতি আমি ব্যক্তিগতভাবে এখনো স্পষ্ট না। ধরেন ওনারা শরিয়া ভিত্তিক আইন চায়, শরিয়া ভিত্তিক আইন যদি চায়, আমি অ্যাজ এ মুসলমান আমি তাদেরকে সাপোর্ট করতে রাজি আছি, কিন্তু আমাকে বুঝাইতে হবে যে শরিয়া ভিত্তিক আইন রাজনীতি করতে হলে প্রথমত ওনারা নবী রসুলের কোন রাজনৈতিক দিকটা ওনারা দেখছেন, দ্বিতীয়ত সারা বিশ্বে যেখানে আপনার একটা ফাইন্যান্সিয়াল স্কেলে চলতেছে, সেখানে ওনারা আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরটা মোটা দাগে কিভাবে কি করবেন, কিন্তু এইভাবে ওনাদের স্পষ্টীকরণ কোনো কথা নাই।
কোনো পলিসি ওনারা এখনো বলেন নাই। সো এই জায়গাটাতে আমি স্পষ্ট হতে চাই যে আসলে জামাতে ইসলামের দেশ চালনার শরিয়া আইন ভিত্তিক গ্লোবাল কনটেক্সটে ওনারা কিভাবে বাংলাদেশকে চালাবেন এবং এগিয়ে নিয়ে যাবেন, এটা আমি ব্যক্তিগতভাবে আমি জানি না, এবং আমি নিজেও এটাকে আমি ক্লিয়ার হতে চাই জামাত ইসলামের কাছ থেকে, যেটা এখন পর্যন্ত কেউ ক্লিয়ার করেনি বা করতে পারেনি, বা আমি বেশ কয়েকজনের জায়গায় টক শোতে কথা তুলেছি, কেউ এই ব্যাপারে কথা বলতে পারেনি। এখন আসুন জাতীয় পার্টির বিষয়টা। জাতীয় পার্টির বিষয়টা আমাদের দেশের বর্তমান পলিটিক্যাল কনটেক্সটে ইজ এ ভেরি, জাতীয় পার্টি এখন খুব ভোলাটাইল একটা সিচুয়েশনে আছে। কেন ভোলাটাইল সিচুয়েশনে আছে? কারণ বিগত সরকারের আমলে জাতীয় পার্টি ইলেকশন করেছে আওয়ামী লীগের সাথে। বিগত সরকারের সময় জাতীয় পার্টি বিরোধী দল হয়েও সরকারের সাথে সরকার পরিচালনা করেছে মন্ত্রিত্ব নিয়ে। এবং এটার কারণ কি সেটা বুঝতে হবে আমাদেরকে, সেটা জাতীয় পার্টিকে বোঝাতে হবে। আমরা দেখেছি এরশাদ সাহেবকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, উনি আগে বলেছেন ইলেকশন করবেন না, হসপিটাল থেকে বের হয়ে এসে বলেছেন যে উনি ইলেকশন করবেন। সেটার কারণ কি সেটা জাতীয় পার্টিকে ব্যাখ্যা করে বোঝাতে হবে। সুজাতা সিং এসে বললেন, তারপরে জাতীয় পার্টির ডিসিশন চেঞ্জ হয়ে গেল। ওনাদের জিএম কাদের সাহেব ভারত গেলেন, ভারত থেকে এসে বললেন কি কথা হয়েছে ওনারা বলতে পারবেন না। এখন এটা ওনারা আসলে কি আওয়ামী লীগের সত্যিকার দোসর, না আসলে ওনাদেরকে বাধ্য করা হয়েছে দোসর হতে, না ওনাদের অবস্থানটা কি ছিল অতীতে আওয়ামী লীগের সাথে, সেই জিনিসটা যদি ওনারা ক্লিয়ার না করেন, ওনারা যে আওয়ামী লীগের সাথে থেকে বিগত এই 15-17টা বছর এই দেশের উপরে যা হয়েছে, এটা দায়ভারটা যদি ওনারা এড়াতে চান, কোনো না কোনো ভাবে যদি ওনারা বলতে চান যে এটার সঙ্গে ওনারা জড়িত না, এটা ওনাদেরকে নির্দিষ্টভাবে একদম স্পেসিফিক ভাবে ক্লিয়ার করতে হবে। আর যদি ওনাদের বিন্দু মাত্র কোনো ইনভলভমেন্ট থাকে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশ ও জাতিকে ব্যাখ্যা করে দিয়ে ক্ষমা চাওয়া উচিত। আর আমাদের প্রেস সচিব যেটা বলেছেন, অবশ্যই আইনগতভাবে জাতীয় পার্টির উপরে কোনো বাধা নিষেধ নাই ইলেকশন করার, বাট বর্তমান প্রেক্ষাপটে বাস্তবিক হারে বাংলাদেশের যে জায়গাটায় দাঁড়িয়েছে, যে জাতীয় পার্টি দোসর হিসাবে একটা মানুষজন একটি নেগেটিভিটি নিয়ে আছে। আবার একই সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতীয় পার্টি নিজেও একটু ভয়ে আছে, যেহেতু দোসরের সাথে ছিল। না হলে তারা এই নিষেধাজ্ঞা না থাকা অবস্থাতেও তারা কেন বারবার এই জায়গাটাতে এমফেসাইজ করার চেষ্টা করতেছে যে তাদেরকে ইনক্লুড করা হয় নাই, তারা এক্সক্লুডেড। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক মিটিং এ, ঐক্যমত কমিশনে তাদেরকে ডাকা হয় নাই, সেটা একটা তাদের মধ্যে কাজ করতে পারে যে কেন ডাকা হয়নি, আমরা তো নিষিদ্ধ না। কিন্তু তারা তারা যে দোসরের পক্ষে ছিলেন, তারা যে দোসরের সঙ্গে ইলেকশন করেছেন, এবং তাদের যে একটা কন্ট্রিবিউশন আছে এই 15 বছরে দেশের মানুষের অত্যাচার, নিপীড়ন, গুম খুনের উপরে, তারা এই দায়টাকে এড়াতে পারবেন? নানানভাবে অ্যাভয়েড করছিল, নানানভাবে পরোক্ষভাবে উত্তর দিচ্ছিল, এখন সরাসরি জানিয়ে দিল। এটা কিসের ইঙ্গিত? ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনানোর যে কথা যারা বলে, তাদের চেয়ে বড় মূর্খ আমি আর কাউকে দেখি না। শেখ হাসিনা ভারত থেকে ফিরে আসবে তখনই যখন আবার বাংলার মস্ত দেশে বসবে। আজকে যদি বাংলাদেশে অনিয়মতান্ত্রিক সরকার এবার বসতে পারে, তাহলে আগামী দিনে আমাদের জন্য খুবই বিপজ্জনক হবে। যদি নির্বাচিত কোনো সরকার বাংলাদেশে না থাকে, তাহলে যে কোনো সময় যে কোনো লোক ক্ষমতার জোরে, শক্তির জোরে ক্ষমতায় বসে থাকতে হতে পারে। যেমন বিপ্লবী সরকার হতে পারতো বা হতে পারে যে কোনো সময়, বা যে কোনো সময় সামরিক শক্তি হতে পারে, সামরিক শাসক হতে পারে। এটাকে আপনি উড়িয়ে দিবেন না। জয়শঙ্কর নারায়ণ একজন সিজন ডিপ্লোম্যাট, যাদের সামনে আমাদের উপদেষ্টারও ইজ নস্যি। তারা হ্যান্ডেল করে আমেরিকা, রাশিয়া, ব্রাজিল, চীন, টার্কি, মিডল ইস্ট, নট এ কান্ট্রি বাট হোল মিডল ইস্ট দে কন্ট্রোল। মিডল ইস্ট অর্থনীতিতে বলেন, রাজনীতিতে বলেন, অস্ত্র বাজারে বলেন, ভারতের প্রবেশ খুবই বেশি কম্পিটিটিভ। তারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কাজে তাদের পররাষ্ট্র মন্ত্রীকে সারা বাংলাদেশ না, সারা এই আশপাশের দেশ, কয়েকটা দেশ না, সারা পৃথিবীর সঙ্গে তার যোগাযোগ রাখতে হয়, বুঝতে হয়, জানতে হয়। তো উনি খুব সুন্দর ভাষায়, ভদ্র ভাষায় বলে দিয়েছেন, আমার বাড়িতে মেহমান আসছে, মেহমানকে আমি তাড়িয়ে দিব কেন?
এরা বলে দিয়েছে স্পষ্ট, এটা সুজা মাসা বাংলাদেশের ভাষায় বোঝা যায় যে আমার মেহমান বাসায় আসছে, সে যেদিন খুশি সেদিন যাবে। আপনার কিছু করার থাকলে করেন, হ্যাডম থাকলে করেন। এটা ইনডাইরেক্টলি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বুঝিয়ে দিল, এবং আমি গ্রেটফুল, আমি থ্যাঙ্কফুল যে ভারত এরকম একটা স্ট্যান্ড আওয়ামী লীগের পক্ষে নিয়েছে, এরকম একটা স্ট্যান্ড শেখ হাসিনার পক্ষে নিয়েছে। আর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠলে ভারতের সাহায্য সহযোগিতা বাংলাদেশে বেড়ে যাবে, এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে। আমি বুঝলাম না, একটু যদি ক্লিয়ার করতেন। তারা প্রয়োজনে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট দিয়ে টলারেট করবে, কেমন? তাহলে তার সুবিধা আছে, তাহলে তার সুবিধা তাদের আছে। চিন্তা তো ওইখানে। আচ্ছা, তাদের চিন্তা সেখানে না, তারা হিন্দুত্ববাদকে বড় করতে হলে একটা কাউন্টার মুসলিম ইসলামিকবাদ থাকতে হবে। বাংলাদেশে মায়া কান্না তাদের জন্য না, তারা তখন বাংলাদেশে কনফাইন করে রাখতে তাদের সহজ হবে। কারণ ইসলামী ফান্ডামেন্টালি যদি বাংলাদেশে রাইজ করে, তাহলে বাংলাদেশকে একঘরে করে ফেলতে তাদের জন্য খুব সহজ হবে। এবং চতুর্পাশে এখানে, এবং ইসলামী ফান্ডামেন্টাল হইলে বাংলাদেশ চীন থেকে সরে আসতে হবে, চীনের কাছে তার স্থান হবে না, কারণ চীনও ইসলামী ফান্ডামেন্টালিজমকে স্থান দিবে না। আপনি দেখেন আফগানিস্তানে চীন কোনো সাহায্য সহযোগিতা করে নাই, কিন্তু আজকে যখন আফগানিস্তান মডারেট হয়ে গেছে, তখন কিন্তু সর্বোচ্চ সাহায্য যাচ্ছে চীন থেকে। এবং এবং আফগানিস্তানের রিকনস্ট্রাকশনে সবচেয়ে বেশি সহায়তা করতেছে চীন, কারণ তারা ফান্ডামেন্টালিস্ট না এখন, এবং তারা এখন ফান্ডামেন্টালিস্ট হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, পাকিস্তানকে আক্রমণ করতেছে। তো ঠিক সিনারিটা চিন্তা কর, বাংলাদেশে যদি কোনো ইসলামী ফান্ডামেন্টালিস্ট, আল্লাহ না করুক না হোক, যেটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য হয়তো কল্যাণ বয়ে আনবে না, কিন্তু ভারতের জন্য কল্যাণ বয়ে আনবে। ভারত তখন এটাকে ঘেরাও করে রাখতে পারবে, এই রাষ্ট্র ডানে বায়ে মুভ করতে পারবে না। কিন্তু আমি বলছি এই জন্য, আর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে টলারেট করবে না ভারত, কারণ মুক্তিযুদ্ধ বিরোধী লোককে টলারেট করলে ভারতের যে সমস্যাটা হবে, সেটা হবে যে ভারতের মানুষকে তখন বুঝাতে পারবে না যে এরা আমাদের দেশে স্বাধীনতার পক্ষে ছিল, এরা আমাদের পক্ষে ছিল, আমরা দেশটা জন্ম দিয়েছি, আমরা দেশটার বিরোধিতা কেন করব। এই যে ভারত মাঝে মাঝে বেকায়দায় পড়ে যায় বাংলাদেশের বাণিজ্য নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের তার পররাষ্ট্রনীতি নিয়ে বেকায়দায় পড়ে যায়। আমি তারা একটু মেজর আফরোজ খান, একটু আমি জানি না এটা আপনার স্লিপ অফ টাং কিনা। বাংলাদেশের জন্ম দিয়েছে কে, মানে আপনি কি বলতে চেয়েছেন, আমি ঠিক শোনার ভুল কিনা, অথবা আপনার স্লিপ অফ টাং কিনা, মানে এটা ভারত মনে করে যে বাংলাদেশকে জন্ম দিয়েছে তারা, এরকম কিছু? বাংলাদেশের তো ধাত্রীমাতা তো ভারত, বাংলাদেশের ধাত্রীমাতা দুধ মাতা তো ভারত। ভারত ছাড়া তো আমরা বাংলাদেশ স্বাধীন হতে পারতাম না, এটা আমরা অস্বীকার করতে চাইলে করতে পারেন, কিন্তু আমি মনে করি আমাদের পক্ষে যুদ্ধে ভারত সহায়তা করেছে, সঙ্গে ভারত সহায়তা করেছে। সহায়তা মানে কি? ধাত্রীমাতা কাকে বলে? জি, আমি না তার ঠিক থেকে আছে, প্রশমিত হই নাই, আমি তার ঠিক থেকে আছে। প্রশমিত হই নাই, কিন্তু আমার জন্মে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছে ভারত। এই জন্য আমি গর্ব করে বলতে পারি ভারতকে কৃতজ্ঞতা জানাই, এটা গোপন কিছু না। না না ঠিক আছে, আমি না। একটা মুক্তিযোদ্ধা হিসেবে জন্ম দিয়েছেন তো আপনারা, আপনারা যারা মুক্তিযোদ্ধা, হুম, জন্ম দিয়েছেন তো আপনারা যারা রণাঙ্গনের যোদ্ধা, না ভারতের না, জন্ম দিয়েছে সহায়তা। বাংলাদেশ, না জন্ম দিয়েছে বাংলাদেশ, যুদ্ধ করেছি আমরা, হ্যাঁ, মাতৃভূমি আমার বাংলাদেশ, ওর থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে, এবং আমরা বেরিয়ে আসছি পাকিস্তানের গর্ব থেকে, আমরা বেরিয়ে আসছি। কিন্তু আমার সেই জন্মটাকে সাহায্য করেছে আমার ধাত্রীমাতা, সেই ধাত্রীমাতা হলো ভারত। এটা বলতে আমার কোনো কার্পণ্য নাই, এটা বলতে আমার কোনো রকম শঙ্কা নাই, এবং এই জন্য ভারতের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই ভারতকে। তাহলে এই যে ওপেন সার্টিফিকেট দিয়ে দিল শেখ হাসিনা বা আওয়ামী লীগকে, অর্থাৎ শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পাশেই থাকবে, আমরা মানে এই প্রশ্ন যদি করা হয় আপনার কাছে যে এটা মিন করে কিনা, সেক্ষেত্রে কি বলবেন যে শেষ পর্যন্ত থাকবে কিনা, এই কথার মধ্যে দিয়ে সেটি প্রমাণ হয় কিনা? দেখেন, এটা নিয়ে তো কারো সন্দেহ থাকা উচিত না। ভারত তো গুজবের রাজনীতি, যেহেতু বাংলাদেশের লোকেরা খুব আস্ফালন দেখাচ্ছে, সরকারের লোকেরা তাকে ধরে নিয়ে আসবে, এই করবে সেই করবে, শফিকুর রহমানের মতো লোক, এটা ফাজিল, সেই সমস্ত কথাবার্তা বলে, তা মাগুরাতে গিয়া সে কি নির্বাচন করবে? সে কদিন পরে পরে মাগুরা যায় কেন? এবং মাগুরা গিয়ে গিয়ে বড় বড় কথা বলে জনগণের সামনে। তো সেই সকল গুজবের অবসান করে দিল, সকল গুজবের, যে শেখ হাসিনাকে তোমরা নেওয়ার মতো হ্যাডম তোমাদের নাই, এবং হ্যাডম কোনোদিনই হবে না, এবং শেখ হাসিনাকে এইটাই পরিষ্কার করে দিল যাতে গুজব না থাকে।
যাতে কোনো রকম গুজব না থাকে, মানুষের মনে সংখ্যা না থাকে, আশঙ্কা না থাকে, মানুষের মনে দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে দিবে কি দিবে না। এবং এই খালি মাঠে যদি ভারত এই বক্তব্যটা স্পষ্ট না করতো, তাহলে আমাদের এই ছাগলগুলার আস্ফালন আরো বেড়ে যেত। এগুলো আরো বলতো ধরে নিয়ে আসতেছি, পাঠায় দিচ্ছি, কালকে পাঠায় দিবে, বলতে পারতো। তারা বলেছে, সম্মানের সঙ্গে বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ইচ্ছা বাংলাদেশে থাকবেন। এখানের মধ্যে ভারত থাকবে, মারপ্যাচ আছে না, এখানে ভারত না না, থাকবে এখানে এবং এটা মারপ্যাচ তার আছে, এখানে ইচ্ছার বিষয়। কথাটা শুনেন ভাই, মারপ্যাচ আচ্ছা, আছে। যতদিন থাকবেন, তিনি যদি কালকে কমফোর্টেবল ফিল করেন যে বাংলাদেশে আসার দরকার আমার, বাংলাদেশ রাজনীতি নিয়ন্ত্রণে আসছে, তাহলে উনি স্বাধীনভাবে আসতে পারবেন। ওইটারও ক্লিয়ারিফিকেশন দিয়ে দেওয়া হলো। এটারও ক্লিয়ারিফিকেশন দিয়ে দিল শেখ হাসিনা বাংলাদেশে তার ইচ্ছা অনুযায়ী প্রত্যাবর্তন করার সুযোগ শেখ হাসিনা সংরক্ষণ করে। এটার ইঙ্গিত উনি দিয়ে দিলেন। এই ইঙ্গিতটা বুঝতে হবে। এই ইঙ্গিত কি মিন করে, মানে এই ইঙ্গিতটার মানে পূর্ণাঙ্গ রূপটা কি? পূর্ণাঙ্গ রূপ, শেখ হাসিনা যদি বাংলাদেশের রাজনীতিকে আবার তার দিকে নিয়ে যেতে পারে, যদি তার পক্ষে নিয়ে যেতে পারে, জনগণকে যদি সে বুঝাতে পারে যে সে ভুল করে নাই, বা তাকে আবার জনগণ তো গ্রহণ না, করতে সেই পারে যে প্লট কোনো সময় নির্মাণের জন্য, সেই প্লট নির্মাণের জন্য আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য পজিটিভ প্লট নির্মাণের জন্য ভারত কি আরো আনুষঙ্গিক যা যা করার সেগুলো করবে কিনা, মানে সেটা মিন না না, করে কিনা? ভারত তো এখানে আনুষঙ্গিক কাজ করার দরকার নেই। ভারত কেন ইনভলভ হবে? ভারত ইনভলভ হবে অনেক গভীর থেকে। এখানে আওয়ামী লীগকে সে পরিকল্পনা করতে হবে, আওয়ামী লীগকে সেই মাঠে নামতে হবে, কাজ করতে হবে। এই যে আগামী নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করাটা বড় মুখ্য বিষয় নয়, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেয় এবং তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটের মাধ্যমে তারা যদি না কে জয়লাভ করে ফেলায়, তখন কি হবে বলেন তো? তো রাজনীতি কোন দিকে যাবে? কাজে এখানে অনেকগুলা খেলা আছে, সেই খেলাগুলা রাজনীতির দৃষ্টিতে আমাদের চোখে ভাসে, আপনাদের কাছে হয়তো একটু ধোঁয়াশা মনে হয়, আপনারা বুঝেন কিন্তু আমাদের মুখ দিয়ে বলাতে চান। কাজে রাজনীতির কতগুলো জিনিস আমাদের কাছে খুব স্পষ্ট। আমরা রাজনীতি কতগুলো দিক নির্দেশন ধ্রুব তারার মতো দেখতে পাই যে হ্যাঁ, এগুলা স্পষ্ট, এগুলো হবে, এগুলো হতে যাচ্ছে, এগুলো হতেই হবে। তাহলে আগামী নির্বাচন কি আওয়ামী লীগ সহই হবে? কোনো অবস্থাতে আওয়ামী লীগ অংশগ্রহণ সহ হবে না। কোনো ন্যূনতম 1% চান্সও নাই যে আওয়ামী লীগ সহ হবে। এটা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে তাদেরকে একঘরে করে রাখা হবে, অপ্রাসঙ্গিক করে রাখা হবে, কারণ তার রাইট নাই। 3টা নির্বাচনে সে তাহলে এককভাবে যা ইচ্ছে তা করেছে, ভারতের, কাউকে সে অংশগ্রহণ করতে দেয় নাই। কাজে আমেরিকা এটাকে কি বলে, ভারত বা আওয়ামী লীগ বা শেখ হাসিনা জাস্টিফাই করতে পারবে না। এটা ইনক্লুসিভ নির্বাচন, মানে অর্থ এই না যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে হবে। ইনক্লুসিভ নির্বাচন হলো সকল জনগণ, ম্যাক্সিমাম জনগণ ভোট দিতে আসতে হবে। এটাই হলো এটা তো ইনক্লুসিভ রাজনীতি। এটা তো এটা তো তাহলে সে শেখ হাসিনার বয়ানই আমরা উচ্চারণ করলাম। শেখ হাসিনাও তো এটা হ্যাঁ বলতেন করেন। যখন 18 হ্যাঁ হ্যাঁ, নির্বাচন যে ওই তো ওই তো টিট ফর তখন ট্যাট। তখন তো তখন তো আমরা তখন আমরা তার এই বক্তব্যকে তো সমর্থন করিনি। সমর্থন করি নাই কারণ ভোটার আসে নাই, সে না, 5% ভোটার ভোটার টানতে পারে ভোটার নাই। আগে, যখন 2024-এর বলো, ভোটের আগে যখন শেখ হাসিনা এই ব্যাখ্যাটি দিলেন ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝায়, বিএনপি সহ নির্বাচন হবে কিনা, তিনি বলে কে ভাইয়া আসলো না আসলো আমার দেখার ভাইয়া বিষয় নেই, জনগণ ভাইয়া আসলে কিনা সেটাই অংশগ্রহণমূলক। হ্যাঁ, তাহলে জনগণ আনতে পারেন নাই তো। উনি কোনো একটা নির্বাচনে 14 সনে, 18 সনে, 24 সনে, 23 সনে নির্বাচনে, কোনো একটা নির্বাচনে এবার তো সে ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি যে জনগণ অবশ্যই ভোট দিতে তেমন অংশগ্রহণ যায়নি আনতে হয়তো। পারে না জনগণের ইনক্লুসিভ। হ্যাঁ বলেন। আমি আমি এই যে আপনার কথা অবশ্যই সমর্থন করছি, একজন সাংবাদিক হিসেবে আমি নিজে দেখেছি কত পার্সেন্ট ভোট পড়েছে। যদি জি, তাই তাহলে হয় বলেন। তাহলে এবার কি ওই পরিমাণ আপনার এক্সপেকটেশন অনুযায়ী কি ভোটার আসবে? তার কারণ ওই সময় বিএনপি ছিল না, আমি একটু অ্যাড করি যেমন ওই সময় বিএনপি ছিল না, বিএনপির সমমনা অন্যান্য দল ছিল না, বাম জোটের অনেক দল ছিল না, অর্থাৎ ভোট পড়েছে 10% বা 15% আমাদের হিসাবে আর কি। তাহলে এইবারও তো আওয়ামী লীগ থাকছে না, আওয়ামী জোটভুক্ত দলগুলো থাকছে না, সেই একতরফা নির্বাচন হচ্ছে। তাহলে আপনি ভোটার আশা করছেন কিভাবে, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার? আমাকে 2 মিনিট সময় দেন, আমি এক নাগারে বলি অবশ্যই কথা। আপনার কথা শোনার জন্য তো বসছি। এখানে আওয়ামী লীগ বা বাম জোট কারা আসলো না আসলো দল কোনো বিষয় না। হুম। এখানে জনগণের অংশগ্রহণ করাটা হলো মূল। বাংলাদেশের আওয়ামী লীগের জনগণ, আওয়ামী লীগের লোকেরা জনগণ, তারা যে জনগণের অংশ, এটা প্রমাণ করার জন্যই তাকে ভোট দিতে আসতে হবে।
তারা যে ভারতের জনগণ না, তারা যে বাংলাদেশের জনগণ। বিএনপি নির্বাচন বয়কট করে জনগণকে নির্বাচনে যেতে না দিতে পেরেছে। এইবার বিনয়ের সঙ্গে বলছি, অন্যভাবে নেবেন না। যদি কোনো লোক, বিশেষ করে আওয়ামী লীগেরা যদি ভোট কেন্দ্রে ভোট দিতে না যায়, ইনক্লুডিং হিন্দুরাও যদি না যায়, ওই এলাকার জনগণ ভালো চোখে দেখবে না এবং তাদেরকে অনেকটা বাধ্য করা হবে যাতে তারা নির্বাচনে ভোট দিতে যায়। অনুরোধ করে সেটা হোক, তো বল প্রয়োগ অবরোধ। করা হলো, সেটা তো বল তাহলে প্রয়োগ বল না, প্রয়োগ করা হয়েছে। আপনি বল প্রয়োগ বলেন, যে প্রয়োগ, রাজনীতিতে বল প্রয়োগ ছাড়া রাজনীতি হয় নাকি? যুদ্ধ আমি কি আমি রাজনীতি? যুদ্ধ একটা নির্বাচন, যুদ্ধ কি বল প্রয়োগ ছাড়া হয়? কোন দেশের রাজনীতি কি বল প্রয়োগ ছাড়া হয়? তাহলে তো পুলিশ লাগতো না, মিলিটারি লাগতো না। সেই যুদ্ধ আর কাজে ভোটটা এখানে কথা নয়, না, যুদ্ধ আর শুনেন, ভোটটা ওখানে কথা নয়। ওখানে সামাজিক পরিবেশ এমন ভাবে সৃষ্টি করা হবে যে এই সামাজিক পরিবেশে ওনারা ভোট দিতে নিজেরাই উৎসাহিত হবেন। আপনি শুনে আশ্চর্য আপনি হবেন, শুনেন, নির্বাচিত আপনি সাবেক শুনে আশ্চর্য হবেন যে আমাদের ইটনা অষ্টগ্রাম মিঠামইন সিটে যেখানে ফজলুর রহমানকে নমিনেশন দেওয়া হয়েছে, সেখানে জামাত একজন হিন্দু প্রার্থী খুঁজতেছে নমিনেশন দেওয়ার জন্য। হুম কথা এটা বুঝতে হতেই পারে পারছেন? না, তাদের না, রাজনীতি ঠিক কোথায় আছে, গিয়েছে? রাজনীতি কৌশল থাকতে পারে। যখনই হিন্দু প্রার্থী দাঁড়াবে, তখন সকল হিন্দুরা, এটা তাদের ফরজে আইন হয়ে যাবে তাদের জন্য তাকে ভোট দেওয়া। তো এই সেটা ঠিক ধরনের আছে, কিন্তু সামাজিক রাজনীতি পরিবেশ, কৌশল এই জন্য সামাজিক পরিবেশ সৃষ্টি করা হবে এমন ভাবে যেখানে আসবে। যেমন আজকে আপনি মিডিয়া দেখেন, আপনি মিডিয়া কি বলতে পারবেন এটা শৃঙ্খলিত মিডিয়া? বলার সাহস আপনার নাই। কিন্তু এটা পুরা শৃঙ্খলিত, পুরা নিয়ন্ত্রিত, পুরা অবশ্যই কেন বল বলার প্রয়োগ সাহস থাকবে করে। না, সে কেন তো বলার নিয়ম। সাহস থাকবে না? আমি এই স্পষ্ট পুরা বললাম, আপনার সামনে বলছি যে অবশ্যই শৃঙ্খলিত। এন্টায়ার মিডিয়াটা আপনারা কিছু বিচ্ছিন্ন কিছু লোক ছাড়া, যারা মানে হুম, হুম, ইউটিউবার বা ফেসবুক হুম, ছাড়া, বাকি মূল সাংবাদিক ইনক্লুডিং সমস্ত বড় বড় এই আনিস আলমগীর বা এই 2-4 জন ছাড়া, বা আমাদের সদ্য ভাই মতিউর রহমান ভাই ছাড়া, না, বাকি সবাই তো মোটামুটি সরকারের দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত বা তাদের উপরে বল প্রয়োগকৃত। তারা হুম। রিস্ক নিচ্ছে না। আপনি বললে বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টেলিভিশন, শুধু প্রথম আলো চেষ্টা করতেছে, তাও তাদের রাজনৈতিক ইচ্ছা অনুযায়ী সরকারকে সহযোগিতা করার জন্য, তথাকথিত জি, ডেমোক্রেটিক ভ্যালুর প্রতি তাদের মূল্য নিঃসন্দেহে, দেওয়ার জন্য করছে। বাকি সব নিঃসন্দেহে। সাংবাদিকরা কিন্তু নিয়ন্ত্রিত। তো একইভাবে আগামী নির্বাচনে এরকম নিয়ন্ত্রিত ভোট হবে, আপনি দেখবেন, কিন্তু ফলস ভোট হবে না, ভুয়া ভোট হবে না, এটা বিশিওর। তার ভোট হবে নিয়ন্ত্রিত, এটা এটা আপনার জায়গা থেকে বলছেন, কিন্তু আমার কথা হচ্ছে তাহলে ওই যে নিয়ন্ত্রিত মানুষ হবে যদি কিন্তু ভাবুন, বল প্রয়োগ হবে না, বল প্রয়োগ হবে না, ফলস হ্যাঁ, ভোট হবে না, ভুয়া ভোট হবে না, একজনের ভোট হ্যাঁ, আরেকজন দিবে না, কিন্তু হ্যাঁ, অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে নিয়ন্ত্রিত একটা নির্বাচন হবে যেখানে জনগণ নিজের স্বাধীন মতো তার ভোটটা দিতে পারবে। কিভাবে স্বাধীন? আমি 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 দুঃখিত, আপনার কথা আমি বুঝতে পারছি না, হয়তো আপনি বোঝাতে চাচ্ছেন, আমি বুঝতে আমি পারছি না, এটা আপনাকে আমার বলি ব্যর্থতা। পান্না ভাই, আমি বলি জি, পান্না ভাই, আপনার বাড়িতে 3 জন সাংবাদিক আসবে, জি, আইসা আপনাকে 3টা প্রশ্ন করবে। হুম, আপনি কি বাংলাদেশের নাগরিক নন? যদি আপনি বাংলাদেশের নাগরিক হন, তাহলে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন না কেন? হুম, আপনি কাকে দিবেন সেটা তো আমরা বলছি না, আপনি আচ্ছা, ভোটাধিকার প্রয়োগ করবেন না কেন? না। হুম। আর যদি আপনি না যদি আপনি ভোটাধিকার প্রয়োগ না করেন, তাহলে বুঝে নেব আপনি বাংলাদেশের নাগরিক না। তার প্রশ্ন মানে 3টা প্রশ্ন। ভয় 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 দেখানো হবে। তো ভাই, ভয় ছাড়া কি আপনি বেহেশতের কথা বললে কি নামাজ পড়তেন? দুজকের ভয় আছে বলেই তো নামাজ পড়েন। তাহলে দুজকের ভয় আছে বলেই তো এটা স্বাভাবিক। তো অবাধ, আমেরিকানের তো অবাধ। না না, আমেরিকান তো কি বলছে ইয়াকে, ওই যে ওই কি বলে, কোন রাষ্ট্রের উপর যে আক্রমণ করতেছে, কি বলছে যে তোমার হুম, মাদক বন্ধ করো, নাহলে তোমার গুলি করে মারবো। মারতেছে না? এটা ভয় না। আপনাকে 3 জন সাংবাদিক এসে যদি সুন্দর করে বলে, আপনার বন্ধুরা, আপনার সিনিয়র সাংবাদিকরা এসে বলে যে, ভাই তুমি তো নাগরিক, সাংবাদিক খেয়ে কাজ, সাংবাদিক এই জন্য যাবে না, আপনি অন্য কাউকে দিয়ে না না, উদাহরণ দিন, আপনার কাছে সাংবাদিক কেন যাবে সাংবাদিক না? আসবে, আপনার ভোটটা দেওয়ার জন্য সাংবাদিক আসবে। আমার স্কুল সাংবাদিক মাস্টারের কাছে ভোট দেওয়ার জন্য আর 3টা মাস্টার যাবে। আমার মৌলভী সাহেবকে ভোট দেওয়ার জন্য আরো 3 জন মৌলভী সাহেব যাবে। আমার এই ঠিক আওয়ামী আছে, লীগের নেতাকে আমার ভোট কথা দেওয়ার হচ্ছে কি, জন্য, আমার কথা হচ্ছে কি, আওয়ামী লীগের ধরে নেতাকে নিলাম, ভোট দিতে বাধ্য করার জন্য ওইভাবে যাবে, এবং আচ্ছা অঙ্কটা হবে ধরে এটা। নিলাম, ধরে নিলাম আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে গেল, আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে গেল, ভোট কেন্দ্রে গিয়ে কি সে সত্যি সত্যি ভোট দেবে না ভোটটা নষ্ট করে আসবে? তাহলে আপনার কি মনে হয় যে 18-তে বা 18-তে বিএনপি অংশ নিয়েছিল, 24-এ কিংবা 14-ই যদি বিএনপি ভোটারদের এভাবে যেভাবে হোক, কৌশলে হোক, ভয় দেখিয়ে হোক ভোট কেন্দ্রে আনা হতো, তারা
ভোট দিত কাউকে না কাউকে, তখন ওখান থেকে বিএনপির মার্কা নেই, বিএনপির মনোনীত প্রার্থী নেই, তারা কি ভোট দিত? এবং যদি যদি ওই ভোটাররা আসতো তাহলে কি আমরা না না, বলতাম যদি যে যদি ভয় ভীতি দেখাইয়া বা কনভিন্স করে নিয়ে আসতে পারতো তাহলে ভোট দিত। কিন্তু সেটা আওয়ামী লীগ পারে নাই, ব্যর্থ হয়েছে বলে তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। তারা কোনো কাকে ভোট অবস্থাতে দিতাম? বিএনপি জনগণকে বিএনপির আনতে লোকজন, পারে নাই, বিএনপির আনতে পারে লোকজন নাই। আপনার মনে হয় বিএনপির ভোটার যদি আওয়ামী লীগ যদি নিয়ে আসতে না, যদি পারতো, আসতো কেন, আনতে পারে নাই, বিএনপি কেন আসবে? পারে না, ঠিক বিএনপি আছে। প্রার্থী আমি নাই, কেন আসবে? না, আমি বলছি এই কারণে, যেহেতু আপনি আগামী নির্বাচনের কথা বলছেন, আমি এক্সাম্পল হিসেবে বলছি আগামী 2014 কিংবা নির্বাচন আর 2024। গদির নেমে এক না, আগামী নির্বাচনে আপনাকে আসতে যাইতে বাধ্য করা হবে। পান্না সাহেব, আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, আপনি আমার উপর মাইন্ড করেন না। বাংলাদেশে আপনি যখন থাকবেন আপনাকে আগামী ভোটে দিতে হবে। পান্না ভোট দিল কি দিল না, দিস উইল বিকাম ইস্যু। আর না দিলে আপনাকে যে ভয় ভীতি দেখায়, এখন লেখা বন্ধ করে, ভিডিও বন্ধ করে, সেরকম আমরা বেঁচে থাকার পথ বন্ধ করে দেবে। এটা আমি, সরি, এটা আমার কথা না, এটা যে রাজনৈতিক শক্তি উত্থান হচ্ছে, যে রাজনৈতিক শক্তি ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় আছে, তারা এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে ইমপ্লিমেন্ট করবে। এখানে হলো পার্থক্য। এখানে হাইপোথিকেশন নাই, এখানে কল্পনার বিষয় না, এইভাবে তারা আগাচ্ছে। এই জন্যই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এইটার ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং সামাজিক দায় দায়িত্ব থেকে সামাজিক প্রেক্ষাপটকে রাজনীতি এবার নিয়ন্ত্রণ করবে, এবং আপনাকে ভোট দিতে তারা বাধ্য করবে। এবং আপনি ভোট কেন্দ্রে যাবেন যাবেন যাবেন। পান্না ভাই, আপনাকে দিয়ে আমি এক্সাম্পল দিব ফেব্রুয়ারি নির্বাচনের পরে। আমি শেষ কোশ্চেনটা করি, আমরা শেষ করবো 1 মিনিটের মধ্যে। জয়শঙ্করের এই মন্তব্যের মধ্য দিয়ে শুধু শেখ হাসিনার ওইখানে নির্বিঘ্নে অবস্থানটি ক্লিয়ার হলো, নাকি আরো অনেক কিছু? তিনটা জিনিস ক্লিয়ার হলো জয়শঙ্করের বক্তব্যের মাধ্যমে। সেটি হচ্ছে, শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে পারবে। দ্বিতীয়, তিনি মেনশন করলেন, তিনি যখন চাইবেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য, ওনার মন মতো পরিবেশ তৈরি হবে, ওনার নিরাপদ পরিবেশ তৈরি হবে, তখন তিনি সেখানে ফিরে যেতে পারবেন। আর তৃতীয়ত, পরিষ্কার করে দিলেন সারা বিশ্বের সামনে যে শেখ হাসিনাকে ভারত কখনোই কারো হাতে তুলে দিবে না। না, এটা তো ঠিক আছে, এটা কাছাকাছি উত্তর সব, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা? বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কোনো প্রাসঙ্গিক না, আওয়ামী লীগ কোনো প্রাসঙ্গিক না এখন। কিন্তু কিন্তু কাজে এই ভারত ব্যাপারে কোনো প্রাসঙ্গিক কিনা? প্রভাব পড়বে ভারত বলে আমার প্রাসঙ্গিক মনে কিনা? হয়। দলকে দমন করার জন্য বিএনপির মতো এরকম ভদ্রলোকের আসলে জায়গা নেই এখানে। আওয়ামী লীগের মতো লোককেই বা আওয়ামী লীগের মতো দলকেই মূলত দরকার, জামাতকে যাকে বলা হয় নিয়ন্ত্রণ করার জন্য। তো তিনি বিস্তারিতভাবে যে বিষোদ্গারগুলো করেছেন তার প্রেক্ষাপট আমরা যতটুকু বুঝি, যে বর্তমান সময়ে ব্যক্তিগতভাবে জনাব মির্জা আব্বাস সাহেবের যে জীবন, এই জীবন মোটামুটি শেষ করে দিয়েছে জামাতের নেতাকর্মী যারা আছেন তারা প্রকাশ্যে নানা রকম কথাবার্তা বলে। আর জামাতের যে সকল বট বাহিনী রয়েছে ইন্টারনেটে, তারা নানা রকম চেষ্টা তদবির বদনাম করে এই মির্জা আব্বাস সাহেবের পরিবার পরিজনকে রীতিমতো অস্থির করে তুলেছেন। অন্যদিকে বিদেশে বসে যারা সাধারণত ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন বা টিকটক তৈরি করেন, এ সকল লোকজনকে অনেকেই জামাতের এজেন্ট হিসেবে, পেইড এজেন্ট হিসেবে অভিহিত করেন, এবং সেই সকল লোকও পাইকারি হারে যাদেরকে অকথ্য ভাষায় নির্বিচারে গালাগাল দেন, তাদের মধ্যে মির্জা আব্বাস প্রধানতম। তার বাবা কী করতেন, তার স্ত্রী কী করেন, টাকা পেলেন কোথায়, কোথায় ব্যবসায়, কোথায় বাণিজ্য, এ সকল কথা নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপের পাশাপাশি তুইতুকারি করে কথা বলা, তারপর মানে এতটা অশ্লীল, এতটা অশ্রাব্য ভাষায় তাকে লিখিতভাবে এবং মৌখিকভাবে আক্রমণ করা হচ্ছে যে তার জীবন রীতিমতো তছনছ হয়ে গেছে। আমি জানি না যে আসনে তিনি নির্বাচন করবেন সে আসনে জামাতের প্রার্থী কে, এবং তার সঙ্গে আসলে জামাতের প্রার্থীর কোনো তুলনা চলে কি না। কিন্তু তা সত্ত্বেও জামাত ইসলামের যে রাজনীতি, তার ধরন এবং প্রকৃতি তাকে রীতিমতো একেবারে মানে বাতিকগ্রস্ত করে তুলছে, ব্যস্ত সমস্ত করে তুলেছে। তিনি তার যে বক্তব্য, এটা একটা পাবলিক অ্যাড্রেসিং ছিল, জনসভা ছিল, সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে এরা মানুষের জাত না,
এরা যে কর্মকাণ্ড করে বা এরা যে ভণ্ডামি করে, ধর্মকে ব্যবহার করে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন বা সরল সোজা মা বোনেরা রয়েছেন, তাদের বিশ্বাসকে পুঁজি করে এরা যে সকল খেলাধুলা করেন, এরা যে সকল কৌশল অবলম্বন করেন, এর মতো ভয়াবহ আর কোনো জিনিস নেই। তিনি উদাহরণ হিসেবে বলার চেষ্টা করলেন যে এই জামাতের মহিলারা তারা বোরকা পরে বিভিন্ন বাড়িতে সেই ঢুকে যায়, কোথাও পানি খাওয়ার নাম করে, কোথাও একটু বসার নাম করে, কোথাও অন্য কোনো ওসিলা ধরে তারা সেখানে ঢুকে। তারপর এ নিয়ে বিনিয়ে তারা জামাতের পক্ষে কথা বলার চেষ্টা করে এবং মুসলমানদের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বলার চেষ্টা করে যে জামাতকে যদি ভোট দেওয়া হয় এই পুণ্য হবে, যদি ভোট না দেওয়া হয় তাহলে এই পাপ হবে। এটা নিয়ে নানা রকম যে যাকে বলা হয় ন্যারেটিভ তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। তারপর যখন তারা কাউকে নরম করতে পারে বা কনভিন্স, তারা মনে করে যে এই মহিলাটি কনভিন্স হয়েছে, অর্থাৎ তার কাছে তাদের কাছে মানে যাদেরকে খুব যাকে বলে একেবারে শিকারী বলে মনে হয়, যে একেবারে শিকারটা ধরা পড়েছে ফাঁদে, তারা যে প্রচারণাগুলো করে যাচ্ছিল সেই প্রচারণায় ফাঁদে পা দিয়েছে যে মহিলা, তার নিকট থেকে বায়াত গ্রহণ করে কিংবা কমিটমেন্ট তারা আদায় করে নেয় এবং সেটার ধরন আরও অভিনব। তখন তারা হাতটাকে টেনে নেয়, হাত টেনে নিয়ে আমরা যেভাবে যাকে বলে আন্তরিকতা দেখানোর জন্য ছেলেরা, বিশেষ করে ধরুন অন্য একটা ছেলেকে যদি হাতটা জড়িয়ে ধরি, তারপরে বলি যে আমার বুকে হাত দেন, তো বুকে হাত দিয়ে আপনি কসম করে বলেন যে এই কাজটা করবেন কিনা। তো এই ক্ষেত্রে যে কোনো পুরুষই যদি আপনার বুকে হাত দেয় তাহলে ধরে নেওয়া হয় যে তার মনটা নরম হয়ে যায়, সে কমিটমেন্ট যেটা করে সেই কমিটমেন্টটার উপরে সে স্থির থাকবে। তো এই ওসিলা করে বা এই কৌশল অবলম্বন করে তারা বিভিন্ন মহিলাদেরকে এভাবে হাত ধরে তাদের সেই বুকে হাত রাখে। মহিলারা তো মহিলাদের বুকে হাত রাখতে পারে, কোনো সমস্যা নেই। তো হাত রাখার পরে তারা বলে যে ঠিক আছে, আপনি শপথ করে বলেন, যে বুকে হাত দিয়ে বলেন যে আমার জামাতকে আপনি ভোট দেবেন। তো হয়তো অনেকে বলেন, তো বলার পরে এরপর তারা আসল ভণ্ডামিটা করেন, যেটা মির্জা আব্বাস বলছিলেন। সেটা হলো তাদের গলায় একটা তাবিজের মতো কোনো কিছু ঝুলানো থাকে ছোট ছোট করে, সেটাকে একটা ছোট আকৃতির একটা কোরআন শরীফ তাদের হয়তো গলায় ঝুলানো থাকে, আবার নাও থাকতে পারে, এটা সে জানে। তো তখন বা এটার উপকর্তে এমন হতে পারে কোনো মহিলা হয়তো কোরআনে হাফেজ, তার বুকের মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে, হোয়াট এভার মেবি, কিন্তু বাস্তবতা হলো ওই বুকে হাত দেওয়ার পর সংশ্লিষ্ট জামাতের মহিলা যারা আছেন তারা বলতে থাকেন, এই যে আপনি আমাকে হাত দিয়েছেন বুকে, এটা কিয়ামতের দিন কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এর কারণ হলো আপনি কোরআন শরীফ স্পর্শ করে এই শপথ করলেন, এর কারণ আমার বুকে কোরআন আছে। তো এই বুকে যে কোরআন আছে, এটা মির্জা আব্বাস কীভাবে কোরআন আছে সেটা স্পষ্ট না করে তিনি বলেছেন হয়তো তাবিজ আছে। আমি আবার একটু আন্দাজ করে বললাম হয়তো তাবিজের বাইরে কেউ হয়তো কোরআনের হাফেজও হতে পারে, হোয়াট এভার মেবি। তো এটাকে প্রতারণার একটি যাকে বলা হয় সর্বোচ্চ অস্ত্র হিসেবে মির্জা আব্বাস বর্ণনা করেছেন। তো এই বর্ণনার প্রেক্ষাপটে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে জামাত রাতারাতি যে এই সময়টিতে তারা যেভাবে তৎপরতা দেখাচ্ছে তাদের মহিলা কর্মীদের দ্বারা, এটি এমনি এমনি হয়নি, বহুকালের তাদের প্রস্তুতি। আওয়ামী লীগ জমানাতে এরকম আমরা মাঝে মধ্যে দেখতাম যে জামাতের 20 জন, 25 জন, 30 জন বা 50 জন, এমন কোনো কোনো সময় 200-300 এরকম মহিলাদেরকে গ্রেপ্তার করা হতো। বলা হতো যে এরা কোরআনের তালিম নিচ্ছিল, কোরআনের তালিম দিচ্ছিল, এই অবস্থা থেকে তাদেরকে আওয়ামী বাহিনী গ্রেপ্তার করেছে। এবং তাদের সেই বক্তব্য, জামাতের সেই বক্তব্যে আমরা সহানুভূতিশীল ছিলাম এবং আমরা অনেক সময় সরকারকে সমালোচনা করেছি যে এই ধরনের কর্মকাণ্ড করা কোনো অবস্থাতেই ঠিক হচ্ছে না। তো তাদের সেই কর্মকাণ্ড হালে কতটা পানি পেয়েছে যে মির্জা আব্বাসের মতো সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে রীতিমতো অস্থির বানিয়ে ফেলেছে। এবং সেই অস্থিরতা খুব সাধারণ বিষয় নয়। যারা এই সময় নির্বাচনের মাঠে আছেন তারা সবাই জানেন, বিশেষ করে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, যে সকল এলাকাতে বিএনপির অপোজিটে জামাতের প্রার্থী খুব স্ট্রং রয়েছে,
সেখানে জামাত তাদের কর্মী বাহিনীকে নামিয়ে দিয়েছে মহিলা কর্মী বাহিনীকে। এখানে আরও একটা বিষয় প্রণিধানযোগ্য যে শিবিরের লোকজন কিংবা ধরুন জামাতের মূল যারা পুরুষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের চাইতে মহিলা কর্মী যারা রয়েছেন তাদের সংখ্যা অগণিত, এবং এই মহিলা কর্মীরা জামাতের অ্যাসেট বা সম্পদ বলে জামাতের আমির মনে করেন, এবং তারা আরও মনে করেন জামাতের কর্তৃপক্ষ যে আগামীতে যদি জামাত ক্ষমতায় আসে তবে এই মহিলা কর্মীদের কারণেই তারা ক্ষমতায় আসবে। এদের নাম লিপিবদ্ধ থাকে না, এদের কোনো কমিটি নেই, এদেরকে ধরাও যায় না, জিজ্ঞাসাও করা যায় না, তারা মাথায় বোরকা পরে তারপরে শেষে ঘুরে বেড়ায়, অবিরতভাবে ঘুরে বেড়ায় এবং পথে ঘাটে মাঠে তারা সেই কাজগুলো করে যাচ্ছে। আমি পটুয়াখালী জেলার খবর জানি, সেখানে প্রতিটি আসনই এই জামাতের যারা মহিলা কর্মী রয়েছেন তারা পাগলের মতো দিন রাত তারা শুধু ঘুরে বেড়াচ্ছে এবং তাদের প্রার্থীদেরকে বিজয়ী করে আনার জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছে। এবং আপনারা যারা রাজনীতির ময়দানে আছেন তারা সবাই জানেন যে পুরুষ কর্মীদের তুলনায় মহিলা কর্মী যারা রয়েছেন তারা অনেকটা ডেডিকেটেড থাকেন। দ্বিতীয়ত হলো যে মহিলারা যারা ভোটার হিসেবে আপনাকে যদি কেউ কমিট করে তাহলে সেখানে আপনি নিশ্চিত থাকতে পারেন যে